আম্মু, আম্মু আমার পুরো নাম কি? পুরো নাম আবার কি আব্বু? তুমি আমার সোনা আসমান। না না, শুধু আসমান কি কোনো নাম হলো? কেন হলো না? আমি আয়শা, আর তুমি আমার রাজপুত্র আসমান। হুম, ওদের সবার সুন্দর নাম আছে, এক একটা নাম কতগুলো অংশ, কিন্তু আমার নামটা এই শুধু একটুখানি, এক শব্দে কেন? ওদের নামের শেষে নাকি ওদের আব্বুর নাম আছে। আমার আব্বুর নাম কি আম্মু? নৈশব্দ উদ্গীরিত অনুভূতি বাকরুদ্ধ সময় ক্ষেপণ। আম্মু বলো না, আসমান নামটা আমার একদম পছন্দ হয়নি। আমার আব্বুর নাম কি? তুমি শুধু আসমান আব্বু, আমার ছেলে, এটুকুই তোমার পরিচয়। অবুজ সন্তানকে বক্ষে আগলে নিলেন জন্মদাত্রী। দৃঢ় আলিঙ্গনে উপচে দিলেন ভালোবাসা। তবুও নিষ্পাপ অবোধ শিশু মানতে নারাজ। না না আম্মু, বলো আমার আব্বুর নাম কি, আমার পুরো নাম কি? কায়সার। ভেসে এলো একটি পৌরশালী কণ্ঠস্বর। জন্মদাত্রী এবং সন্তান উভয় হতচকিত হয়ে তাকালো দুয়ারে দণ্ডায়মান এক বলিষ্ঠ পুরুষ অবয়ব। আসমান কায়সার তোমার সম্পূর্ণ নাম? পুনরায় ধ্বনিত হলো কণ্ঠস্বরটি। না। হাহাকার করে উঠল অন্তর, বিক্ষোভের জোয়ারে উপচে পড়ল হৃদয়াঙ্গন। আমি আসমান, শুধুমাত্র আসমান, এক মহতী নারী আয়েশার সন্তান। এইটুকুই আমার পরিচয়, এতেই আমার অহংবোধ। স্ফুলিঙ্গ হতে জন্ম নিল প্রতিবাদের দাবানল। দুর্বোধ্য ঝালো রুখে দিল ধ্বংসের ধারালো তরবারিকে। থেমে নেই অন্তর, তৃপ্ত আবহে ঘোষণা করে চলেছে। আসমান কায়সার নই, নই আসমান রেমান। আমি শুধুমাত্র আসমান, যে আসমানের পরিস্ফুটনে কোনো উপনামের প্রয়োজন নেই। ফিনিক্স পাখির নাম শুনেছ? ওই যে পুরাণে বর্ণিত সেই অমরতার প্রতীক। নিজেকে আগুনে পুড়িয়ে ভস্ম করত সে, যে ভস্ম থেকে পুনর্জন্ম হতো তার নব অস্তিত্বের এক সঞ্জীবনী অধ্যায়। অন্তরাগ্নি হতে পুনরাখ্যান। এই শুধুমাত্র আসমানকে হয়তো পৌরাণিক ফিনিক্স পাখির সঙ্গেই তুলনা করা সম্ভব। নিশ্চল অবয়বটির দিকে চেয়ে আছে সাইফ। নিজেকে কিছু থাকা অনুভব হচ্ছে তার। আধার জগতের নিশাচর বাসিন্দা সে। সাহিত্য পুরানো ফিনিক্স পাখির সম্বন্ধে তার কোনো ধারণা নেই। এগুলো এক পা সামনে। আসমানের নিথর দেহকে ঘিরে ধরে দাঁড়িয়েছে সকলে। নিঃশব্দের চাদর ছিন্ন করে হঠাৎই এক অশ্রাব্য ধ্বনি হৃদয় জুড়ে প্লাবন তুলল। ধপাস করে মেঝেতে লুটিয়ে পড়ল একজন। মাথার পেছন দিয়ে প্রবেশ করে সম্মুখভাগ ফুটো করে বেরিয়ে গিয়েছে লম্বাচে বুলেট। অতঃপর দ্বিতীয়জন, তৃতীয়জন, আরো একজন। কেউ কিছু বুঝে ওঠার আগে একে একে ধর্ষাই হয়ে মেঝেতে আশ্রে পড়ল ছয় জন। প্রত্যেকেরই খুলি ফুটো হয়ে বেরিয়ে এসেছে স্নাইপার। হাইট। সাইফের উচ্চ কণ্ঠে আদেশে অবশিষ্ট লোকেরা এক এক দিয়ে ঝাঁপিয়ে পড়ল। কাহিনী তারাও ধরতে সক্ষম। ততক্ষণে কেউ দেয়াল, কেউ বা যন্ত্রপাতি, কেউ আবার থামের আড়ালে আশ্রয় নিল। দ্রুতই এক পাশে গড়িয়ে চেয়ার উল্টে তার পেছনে নিজেকে লুকালো সাইফ। দ্রুত হাতে তুলে নিল পিস্তল, তাকালো চারিপাশে। স্নাইপার কোথায় এলো, কিভাবে? অভাবনীয় ঘটনাটি ঘটল তখনই। ফিনিক্স পাখির আপন ভস্ম হতে পুনর্জন্মের মতনই আসমানের নিথর অবয়বটি উত্তোলিত হলো মেঝে থেকে। বসলো এক হাঁটু তোলে, স্থাপন করলো তাতে প্রশস্ত তালু। রক্তস্নাত ধূসরায়িত অবয়বে সম্মোহনীত দৃষ্টি নিয়ে চাইল সম্মুখে। হতবিহ্বল হয়ে সাইফ তাকিয়ে থাকলো। ওই গাঢ় আধার মালা খচিত নয়ন জুড়ে রয়েছে পরাশক্তির হিংস্রতা। আসমানের বিনাশ ঘটানোর ক্ষমতা এই ব্রহ্মাণ্ডে একমাত্র সৃষ্টির রয়েছে। সে সৃষ্টি আপন অনুপ্রাণের ধ্বংসাধিপতি, আসমান স্বয়ং। গর্জনরূপ হিম শীতল কণ্ঠের ঘোষণা সাইফের সর্বাঙ্গ স্থবির হয়ে পড়ল। হৃদযন্ত্র ছাড়ালো হৃদস্পন্দনের সর্বোচ্চ সীমা। অসহনীয় ওই গ্রীষ্মগহ্বরের তীব্র শোষণে সাইফের আত্মার শক্তি নিঃশেষ হয়ে আসছে ক্রমশ। সহস্র চাওয়া সত্ত্বেও সম্মোহনী সত্তাটির উপর থেকে দৃষ্টি ফেরানো অসাধ্য। একটানে পরিধানে জ্যাকেটটি খুলে ফেলল আসমান, উন্মুক্ত করলো কালো টি শার্টটিও।
বুলেটের দুটো ফুটো স্পষ্ট তাতে এবং তার বক্ষচিরে আবৃত বুলেট প্রুফ ভেস্ট। সাইফের চোয়াল ছুলেই পড়ল। এক হাতে ভেস্টটি খুলে আসমান তৃপ্ত কণ্ঠে উচ্চারণ করলো। চেকমেট। এক লহমায় ঘটল ঘটনাটি। সাইফ বিন্দু মাত্র নড়চড়ের সুযোগ পেল না। উপর থেকে কেউ একজন ঝাঁপিয়ে পড়ল তার উপর। শক্তিশালী বাহুর বাঁধনে আটকে পড়ে সাইফের শরীর ছিটকে আঘাত হানলে মেঝেতে মৃদু আভায় সুদর্শন এক পুরুষকে ঝুঁকে থাকতে দেখলো সে, যার অধৈর্যে প্রস্ফুটিত অশরীর হাসির রেখা। ওয়েলকাম টু হেল বেবি। সাইফ এবং তার দলকে বিস্ময় চূড়ান্ত সীমায় পৌঁছে দিয়ে একে একে 2 তলার আধারে মিশে থাকা ছায়া মূর্তি সমূহ অগ্রসর হলো। ধাতব রেলিংয়ে ঝাঁকালো নিজেদের অস্ত্র। বৃত্তকার আবর্তনে অ্যাসলট রাইফেলের মুখে ঘিরে ফেলা হয়েছে গোটা কুরুক্ষেত্রকে, যার একদম মধ্যিখানে উচ্চ শিরে দণ্ডায়মান আসমান। এই সমগ্র দৃশ্যপটের রচয়িতা সাইফকে মাটিতে ঠেসে ধরে রাখা নিহাত হাসল। এক ঝটকায় চেনি তুলে তার মুখে সজোরে ঘুষি হাঁকে আশ্রে ফেলল চেয়ারের উপর। তার কলার চেপে ধরে ব্যক্ত করল। কিলিং মেশিনকে পাকড়াও করার মতন বুকের পাটা তোর কেন হয়েছিল জানিস? কারণ মেশিন নিজে তোকে সুযোগ দিয়েছিল গর্থ। সাইফের উপলব্ধিতে কিছুই বাকি নেই। খেলার মোড় ঘুরে গেছে। এক মুহূর্তের ভেতর মারাত্মক ভুল করে ফেলেছে সে। আসমানকে এত সহজে ভাগে পাওয়ার মতন লোভের ধারণার বশবর্তী হয়ে নিজেই নিজের মৃত্যু নামায় স্বাক্ষর করেছে। আসমানের ফাঁদে পড়া নাটকটিও তার দ্বারা তৈরিকৃত একটি ফাঁদ। সাইফের ক্ষুরধার মস্তিষ্ক এবং পরিকল্পনা সম্পর্কে পূর্বে আন্দাজ করেছিল আসমান। মস্তিষ্কের খেলায় মাত দিয়েছে তাকে। সাইফ ভাবছিল আসমানকে নিজের ফাঁদে টেনে নিচ্ছে সে। তাতে ধরাশায়ী হওয়ার অভিনয় করে গিয়েছে সে অন্তিম মুহূর্ত পর্যন্ত। কালো পোশাকের আড়ালে ব্যবহার করেছে বুলেট প্রুফ ভেস্ট, যার কল্যাণে রক্তের ধারা লক্ষ্য করা আপাতত দৃষ্টিতে অসম্ভব। নিহাত এবং তার প্রশিক্ষিত বাহিনী একদম শুরু থেকেই প্রস্তুত ছিল সাইফের বাহিনীকে নিচতলায় অবস্থান নিতে। নিহাত 2 তলার যন্ত্রপাতি ঠাসা দেয়ালে আড়াল থেকেই পূর্বেই দেখেছে, অবলোকন করেছে এবং আপন মনে হেসেছে। এক সুযোগে সাইফ এবং তার গোটা বাহিনীকে নিঃশেষ করে দেওয়ার দুর্দান্ত পরিকল্পনা সাধন করেছে আসমান। সাইফের লোকজন আড়াল থেকে বেরোতেও ভয় পাচ্ছে, কারণ এই কারখানার কোনো এক প্রান্তে লুকায়িত রয়েছে গুপ্ত ঘাতক স্নাইপার। তাছাড়াও রয়েছে রাইফেলধারী বাহিনী। শুধুমাত্র আসমানের উপস্থিতি প্রস্তুতি নিয়ে এসেছিল তারা। এই ধরনের সম্মুখ যুদ্ধ মোকাবেলার কোনো অবস্থানেই তারা নেই। তবুও দুঃসাহস দেখিয়ে এগুলো কয়েকজন অস্ত্র তাক করলো অরক্ষিত দণ্ডায়মান আসমানকে লক্ষ্য করে। এর অধিক কিছুই করা সম্ভব হলো না। একজন স্নাইপার এবং অপরজন রাইফেলের গুলিতে ঝাঁঝরা হলো। অপর কয়েকজন একসঙ্গে এগুলো বারংবার এদিক সেদিক অবস্থান পরিবর্তন করতে করতে যেন স্নাইপার তার ধরতে না পারে। 2 তলা থেকে নিচে ঝাঁপিয়ে পড়ল রাইফেল বাহিনী। আসমানের সম্মুখে ঢাল হয়ে এগিয়ে গেল মুখোমুখি লড়াইয়ের। কয়েক সেকেন্ডের মাঝে যুদ্ধক্ষেত্রে পরিণত হলো কারখানাটি। অবশেষে সাইফের দিকে ফিরল আসমান। নিহাদের আঘাতে চেয়ারে লুচায়িত সে। আসমানের সঙ্গে দৃষ্টি বিনিময় ঘটিয়ে 2 হাতে সালুট ঠুকে নিহাত খানিক সরে দাঁড়ালো। বুকের কাছে সংযত হোলস্টারে হাত রেখে চারিপাশে সতর্ক নজর বোলালো। পর্যবেক্ষণ করে গেল কুরুক্ষেত্র। ইশারায় নির্দেশ প্রদান করলো নিজের বাহিনীকে। আসমান এগুলো সাইফের দিকে হালকা ঝাপসা দৃষ্টিতে। তার দিকে চেয়ে থাকলো সাইফ। টি শার্ট এবং ভেস্ট খুলে ফেলায় ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, তার প্রজ্বলিত শুভ্রতার মাঝে অমানিসা দাগ অঙ্গ জুড়ে। প্রশস্ত বুকের এক পাশ হতে অন্য পাশে প্রবাহিত হয়ে গিয়েছে কিঞ্চিত গভীর একটি দীর্ঘ দাগ। তার ঠিক নিচেই তলপেটের উপরে ক্রস চিহ্নের মতন প্রায় অদৃশ্যমান ঘাত। শরীরকে সম্পূর্ণ ক্ষত বিক্ষত করে ফেলা হয়েছিল তার।
এবং এই কলঙ্কের রচয়িতাকে তা অনুধাবনে সাইফকে বেগ পেতেই হলো না। 3 বছর আগে কায়সার পরিবারের সেই পার্টিতে রাফা কায়সারের চেহারায় যে অগ্রাসন সে লক্ষ্য করেছিল তাতে আসমানের সঙ্গে সে নেহাতেই কমই করে ফেলেছে। চেয়ারের কাছে পৌঁছেই ঝুঁকল আসমান। আশেপাশে কুরুক্ষেত্র অব্যাহত, মুহুর্মুহু গুলির ধ্বনি, মৃত্যু আর্তনাদ, ধোঁয়াটে পরিবেশ এবং রক্তাক্ত প্রাঙ্গণ। তবুও ভ্রুক্ষেপ নেই অমানিসায়। সাইফের নয়নের দৃঢ় দৃষ্টিপাত করে সে শুধু একটি বাক্যই শুধল, আমার মেয়েটা কি দোষ করেছিল? কেন যেন আর সহ্য করতে পারল না সাইফ। ঝটকা দিয়ে উঠে আসমানের মুখ লক্ষ্য করে ঘুষি হাঁকালো। তা পাকড়াও করে ক্ষিপ্ততায় মুচড়ে দিল আসমান। কটকট করে আওয়াজ এলো হাড় ভাঙার। সাইফের বেদনাধ্বনি ছাপে হিমালয়ের কণ্ঠ উদ্গীরিত হলো। দুধের শিশুটাকে কেন মারলি? শিহরণ খেলে গেল সাইফের সমস্ত শরীর জুড়ে। একটি হাঁচকা টান, তার ডান হাতটি বাঁকা হয়ে ছুলে পড়ল মুহূর্তে। এক ঝটকায় পাশের স্ট্রেচারের উপর তাকে আশ্রয় ফেলল আসমান। নয়নপাত হতেই ওই কৃষ্ণ গহ্বরের শীতলতার মাঝেও এক চলচলে অনুভূতির রেখা স্পষ্ট হলো। আমার মেঘ, আমার অংশ। তোর অংশ ধ্বংস করেছে তাকে। সাইফ জানে তার অন্তিম মুহূর্ত আসন্ন, তবুও হার মানতে নাড়াচ্ছে। উল্টো বরণ করবে সে এই পরিণতি সগৌরবে। তৎক্ষণাৎ সাইফের কঞ্চে পেঁচিয়ে গেল বলিষ্ঠ হাত। অতিরিক্ত জোরে মুটকে দিতে যেও দিল না, ঝুঁকি পিটপিট করল। এত সহজ মৃত্যু তো তোকে আমি দেব না। হ্যাঁ, যন্ত্রণা দিবি? নতুন নয় আমার কাছে তা। উত্তরে শুধু এক ঝলক তাকালো আসমান। তড়িৎ গতিতে আবদ্ধ করলো সাইফের হাত এবং পা। সামান্যতম নড়াচড়ার অবকাশ না রেখে পাশে এসে দাঁড়ালো। খুললো টুলবক্স। কিছুটা দূরে পাহারায় দাঁড়িয়ে তার কার্যক্রম লক্ষ্য করে শিরশির করে উঠল নিহাদের সর্বাঙ্গ। অদ্ভুত হলেও সত্য, সে কেন যেন অবলোকন করতেই পারল না। দৃষ্টি ফিরিয়ে অতর্কিতে ঝাঁপিয়ে পড়ল ক্রমশ কাছে এগিয়ে আসা সাইফের দুজন লোকের উপর। শার্ট ছিঁড়ে সাইফের বুকে অনাবৃত করল আসমান। হাতে তুলে নিল দুইটি ধারালো বস্তু। প্রাণ ভরে উপলব্ধি করে তার সেই যন্ত্রণা যেন মানুষের বুক নয়, কোনো কাগজের পাতা। খানিকটা অপারেশনে লিপ্ত চিকিৎসকদের মতন। লেটস সি ইফ ইউ হ্যাভ এ হার্ট অর নট। ক্রমেই রক্তে ডুবল উভয় কবজি, অঙ্গ প্রত্যঙ্গ দৃশ্যমান হলো সাইফ। সে বিলীন, আপন নরক যন্ত্রণা। তাকে জীবন্ত ছিঁড়ে ফেলা হচ্ছে। অসহ্যকর, তার জন্য অতি অসহ্যকর এই যন্ত্রণা। অবশেষে থামলো আসমানের হাত। ততক্ষণে রক্ত স্নাত হয়েছে সাইফের বুক, সে নিচেও। চুপ চুপ রক্তিম আভায় পরিপূর্ণ হয়েছে তার অঙ্গ। শুভ্রতা ছেয়েছে রক্তিম আভা। সাইফের বুকের ভেতর স্পন্দিত হতে থাকা হৃদযন্ত্রটি নজরে এলো। তাকালো আসমান, তৃপ্তি ভরে পরক্ষণে চাইল শিকারের দৃষ্টি মাঝে। প্রাণ বলতে তেমন কিছু অবশিষ্ট নেই তার, তবুও মিলিত হলো উভয়ের দৃষ্টি। ঝুঁকে সাইফের বুঝে আসার নেত্রে চাইল আসমান। বিপিক করল। একবার মাত্র পলক ফেল সাইফ। দণ্ডিত হলো তার মৃত্যুর দলিল। আসমানের 5 আঙ্গুল লেপটে গেল তার রক্ত সঞ্চালন যন্ত্র জুড়ে। ছিঁড়ে এভাবে বের করে এনেছে। একটি জোরালো টান, মর্মান্তিক আর্তনাদ, সুপ্ত আগ্নেয়গিরির অগ্নুপাতের ন্যায় লাভারূপী রক্তিম প্রবাহ চারিপাশে ছিটকে উঠল। স্পন্দিত অঙ্গটি ছিঁড়ে এলো আসমানের হাতে। হাহাকারের তীব্রতা ছাপিয়ে গেল কুরুক্ষেত্রকেও। অন্তিম নিঃশ্বাস এবং পিনপত নীরবতা, ঘন নৈশব্দ আবৃত করল চারিপাশ। সাইফ বাহিনীর বিনাশ ঘটেছে, কতিপয় জীবিতকে পাকড়াও করা হয়েছে। তবে জয়ের উল্লাস নয়, বরং দৃশ্যের ভয়ানক বিভীষিকায় কম্পন ধরিয়ে দিয়েছে সকলের বক্ষে। স্ট্রেচার উপচে গড়িয়ে নামছে উষ্ণ তরল রক্তধারা। তার উপর সাহিত্য নিষ্প্রাণ শরীর। তার ঠিক সামনে দণ্ডায়মান। কি আখ্যা দেয়া যায় তাকে? মানব, দানব, অশরীরী, পরাশক্তি, পিশাচ, জানোয়ার।
আদৌ কি কোনো জাগতিক শব্দে তাকে ব্যাখ্যা করা সম্ভব? নির্বিকার দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণ গহ্বর খচিত রক্ত তো হিমালয়, তার হাতে উগড়ে নেওয়া অঙ্গচি, থকথকে অভিশাপ যেন। এমন বিধ্বংসী অশরীরী আতঙ্কে ঘেরা অভিশপ্ত অবয়ব নিহাদের নিকট অচেনা ঠেকলো, বড্ড অচেনা। দৃষ্টি ফিরিয়ে নিল সে, মুখে চাপলো হাত। ঘৃণা অনুভূত হচ্ছে না তার, বিন্দু মাত্র নয়। কিন্তু নিজের প্রিয় মানুষটার বিষাদের পর্যায়ে অনুধাবন করে যন্ত্রণা হচ্ছে মারাত্মক যন্ত্রণা। মেঝেতে অবহেলায় ছুঁড়ে দিল আসমান, থাপ করে পড়ে গড়িয়ে তা ধুলে আবৃত হলো। ঠিক সেই এর অধিকারী জানোয়ারটির মতন ধূসরিত নিজের শরীরের অদ্ভুত এক কম্পন অনুভূত হলো আসমানের আবেগের কম্পন। দৃষ্টি অভিমুখে শুধুমাত্র ওই নিষ্পাপ মায়া ছড়া রাজকন্যার মুখচ্ছবি ভেসে উঠল, যাকে ঘিরে আসমান সাজিয়েছিল নিজের পৃথিবী। যদি তাকে আসমানের অভিশপ্ত ভাগ্য গ্রাস না করত, তবে আজ হয়তো বাবা, আব্বু, পাপ্পা চারিপাশে প্রতিধ্বনিত হতেই থাকলো। ঢাকগুলো যেন আসমানের অস্তিত্ব ঘিরে নিত্যে মেতেছে। তারা ধপ করে মেঝেতে বসে পড়ল আসমান। ঠিক আসতে চাইলো তার অশ্রু, তবু আসতে দিল না। জোরপূর্বক আবদ্ধ রাখলো পাথর হৃদয়কে। অশান্তি অন্তর্জালা এই বক্ষ জুড়ে। নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। শান্তি চাই, একটুখানি শান্তি। ঝং আকস্মিক আওয়াজ বিশ্রীভাবে হস্তক্ষেপ করলো অনুভাবে। হাত ভরলো পকেটে, ফোন কানা টেনে বের করলো। প্রাইভেট করছে পরহীন রক্তাক্ত হাতে। অন করলো ল্যাপটপের স্ক্রিন জুড়ে ভেসে উঠল একটি নামহীন মেসেজ। জানি তুমি সফল হবেই, তবুও অবাধ্য প্রার্থনা এই অন্তরের, সফল হও। ওই নরপিশাচদের সাম্রাজ্য গুড়িয়ে দিয়ে ফিরে এসো বীরের বেশে। আমি ছিলাম, আছি, থাকবো তোমার অস্তিত্বের অনুভবের নিরেট আবরণ হয়ে। তাকিয়ে থাকলো আসমান দীর্ঘক্ষণ। তার আপন জগতের আবেশ ছিন্ন হলো নিহাদের স্পর্শে। চোখ তুলে তাকালো অশ্রুসিক্ত নয়নে যে আছে ছেলেটি, তার জীবনের অন্যতম প্রেরণার কারণ। আসমান, কায়সার। একটি দীর্ঘশ্বাস নির্গত হলো। ফোন পকেটে ভরে উঠল আসমান। নিহাদের দিকে দৃঢ় চিত্তে চেয়ে জানালো, শুধু আসমান। দ্বিতীয় দফায় কোনো কিছু জিজ্ঞেস করলো না নিহাদ, শুধু হালকা মাথা দোলালো। ঠিক তখনই তার কানে সংযুক্ত এয়ারপিসে সিগন্যাল এলো। বোতামে চিপে রিসিভ করে মিনিট খানিকের পর আসমানের দিকে ফিরে নিহাদ জানালো, লোকেশনে কেবি বিল্ডিং, K4 জেন। এক মুহূর্ত সময় নিল না আসমান আদেশ করতে। কেবি গ্রুপের সময় ঘনিয়েছে। জারি হলো কায়সারের ধ্বংসনামা। নিজের মাঝে অসম্ভব এক স্পৃহা অনুভব করলো নিহাদ। দ্রুত নিজের পরিধানের জ্যাকেটটা খুলে আসমানকে দিল। সেটি গায়ে চড়িয়ে দ্রুত পদক্ষেপে এগুলো বিনাশক আপন বংশের ধ্বংস রচনায়। তাকে অনুসরণ করলো গোটা মিশন বাহিনী। দিবাকর উকি দিতে আরম্ভ করেছে পূর্ব প্রান্তে, কেবি সাম্রাজ্যের পতনের সাক্ষী হতে। আবছা আলোয় উদ্ভাসিত আবদ্ধ কক্ষে চেয়ারে বাঁধা অবস্থায় আপন সুরে শীষ বাজিয়ে চলেছে চারুলতা। তার সঙ্গে হালকা ধাঁচে ধরেছে নিজের বোনের কাছ থেকে শেখা কাজী নজরুলের অমর সঙ্গীত। কারারই লৌহ কপাট ভেঙে ফেল করলে রূপাট রক্ত জামার শিকল পূজার পাষাণ বেদি। ও তারপর কি যেন ড্যাড? পাশ থেকে বাকি অংশ ধরলেন বিলাল রেমান। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্লয়ে বিষান, ধ্বংস নিশান উরুক প্রাচীর ভেদি। ইয়েস, কারারই লৌহ কপাট। ফ্যাল করে তাদের দিকে চেয়ে আছে আশেপাশে দাঁড়িয়ে থাকা গার্ডগুলো। বিপরীত প্রান্তে সোফায় শরীর এলিয়ে বসে থাকা বাচ্চা পর্যন্ত স্তব্ধ হয়ে রয়েছেন। এই বাবা মেয়ে জুটিকে দেখলে কে বলবে তারা বর্তমানে বন্দী? প্রাণ সংশয় রয়েছে তাদের, সামান্য চিন্তা নেই। আপন জগতে মগ্ন দুজন, যেন নিজেদের বাড়ি ড্রয়িং রুমে বসে আড্ডা মেতেছে। বিষয়টি অসহ্যকর ঠেকলো বাদশার নিকট। বিনা কারণেই সোফার হাতল চাপড়ে তিনি শুধালেন, বড্ড সুখে আছো মনে হচ্ছে রে মান। বেলাল থামকালেন।
চারুলতার উপর থেকে দৃষ্টি সরিয়ে তাকালেন বাচ্চার উদ্দেশ্যে। আছি তো। হিংসা হচ্ছে বোধ করিস কায়সারের? মৃদু হাসলেন বাদশা। দাঁড়াতে আঙুল চালিয়ে আয়াসী ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে বললেন, অধিক শোকে মানুষ যেমন পাথর হয়ে যায়, তেমনি তুমি অধিক আতঙ্কে অনুভূতিহীন হয়ে পড়েছো দেখছি। পাল্টা হাসির ঝলক উপহার দিলেন বিলালও। অবশ্যই। কায়সার সাম্রাজ্যের পতন উপলব্ধির আনন্দে খানিক বিহুল হয়ে পড়ছিল বই কি। পতন, তাও আবার আমার এই দুর্বোধ্য সাম্রাজ্যের? দুর্বোধ্য নাকি দুর্বল তা প্রমাণ হবে খুব শীঘ্রই। শুধুমাত্র নীলাদ্রি রেমান নীলের নিতদেহ উপহার দেন নেশায় তোমায় এখনো জীবিত রেখেছি। বাঁকা হাসি ফুটল বাচ্চার অধরে। বিলাল দৃঢ় কণ্ঠে জানালেন, আমার ছেলে ঘাটের মাঠে লুকিয়ে থাকা ঘাসফুল নয় যে তাকে মারিয়ে দেবে। সে কণ্টকাকীর্ণ গোলাপ, যত চেপে ধরবে তত বেদনা জর্জরিত হবে। তোমার ছেলে? সামনে ঝুঁকলেন বাচ্চা। তার দৃষ্টি জুড়ে এক অদ্ভুত আবহ। বিলাল সেই আবহে মেলালেন নিজের বরফ কঠিন। হ্যাঁ, আমার ছেলে, হুম, আমার সৃষ্ট হাতিয়ার, আমার সন্তান। কারো নিকট জড়বস্তু অস্ত্র, কারো নিকট আবার আপনের চাইতো আপন। এ কেমন দোলাচল! এমন ভাবনাই চলতে থাকলো আশেপাশে উপস্থিত গার্ডদের মস্তিষ্ক জুড়ে। চারুলতার কণ্ঠস্বর প্রগাঢ় চিন্তনে ছেদ ঘটল। আপনার হাতিয়ার নিন আবার আপনাকে গুড়িয়ে দেয় বাদশা কাইসার। আপনার পাছাটা কুকুর এই এলো বলি। স্যার, চারুলতার বাক্য সমাপ্ত হতে দরজা খুলে গেল সশব্দে। ওপাশে দণ্ডায়মান আকাশ। হাঁপাচ্ছে সে, ঘামে সিক্ত তার সর্বাঙ্গ। চিন্তিত হয়ে উঠলেন বাদশা। কি হয়েছে? জানি না। জানো না মানে? ওপরে কিছু একটা হচ্ছে, কিন্তু সেখানে যাওয়ার রাস্তা বন্ধ। মানে কি? যোগাযোগ করছো না কেন? পুরো ভবনের সিসিটিভি সিস্টেম ডাউন। জেনারেটরের ভোল্টেজ তলানিতে, সিগন্যাল পাচ্ছে না কেউই। জ্যামার দিয়ে জ্যাম করে রাখা হয়েছে। বাইরের জগতের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ সম্ভব নয়। তৎক্ষণাৎ নিজের ফোন বের করলেন বাদশা। আকাশের কথা সত্যি, তার ফোনে কোনো সিগন্যাল নেই। ইন্টারনেট এবং সিম কোম্পানি দুটোই ডাউন। তরঙ্গ খেলে গেল তার অন্তরে। ওই যে তুফান এলো বলে। তার ছেলে হাসি তুলে বিড়বিড় করলো চারুলতার। ঠিক তখনই একটি কম্পনে কেঁপে উঠল সমস্ত স্থাপনা, যেন ভূমিকম্পন। বৈদ্যুতিক বাতিসমূহ জ্বলতে নিভতে লাগলো। কয়েক মুহূর্তে স্থির হলো লো ভোল্টেজে। ধোঁয়াটে কুয়াশার উৎপত্তি ঘটলো বাইরের করিডোরে। আকাশ অজান্তে দরজা আটকে ভেতরে চলে এলো। সকলেই হতবাক, কি হচ্ছে বোঝার জন্যই। ধাম ধাম প্রচন্ড দুটি শব্দ, তারপরে দরজাটি উপড়ে এলো। ছিটকে পড়লো সামনের মেঝেতে। আধার ধোঁয়াশা দৃশ্যমান হলো হিটম্যান নিহাদের সুদর্শন চেহারা। মুক্ত তানার ন্যায় দাঁতে এক ঝলক হাসি উপহার দিল সে বাচ্চা কায়সারকে। হ্যালো স্যার, ইউ মিসড মি? আই মিসড ইউ সো মাচ। কিন্তু তার মাঝে সুক্ষেপ করবার সময় বাচ্চা পেলেন না। নিষ্পলক চেয়ে লক্ষ্য করলে নিহাদের ঠিক পেছনে ধীরে ধীরে দৃশ্যমান হওয়া দানব রক্তস্নাত অবয়বটিকে। প্রবেশ করল সে ভেতরে। তার অস্তিত্ব থেকে নির্গমনরত অমানিসর শৃঙ্খল যেন আবদ্ধ করে ফেলল সকলের অন্তর। জমিয়ে দিল উপস্থিত পরাশক্তির দাসেরা। মুখোমুখি হলো কৃতদাস তার প্রভুর ইতিহাসে পুনরাবৃত্তি ঘটিয়ে প্রমাণ করলো প্রভুর চাইতেও দাসের আতঙ্ক কতটা ভীতির উৎপত্তি ঘটার হৃদয়ে। এগুলোর দুঃসাহস করছে না কেউ না। আসমান, ভেঙে ভেঙে উচ্চারণ করলেন বাদশা। চেয়ে রইল নির্বিকার হিমালয়। পর মুহূর্তে নিজের মাছটি খুলল এক টানে, উন্মোচন করলো বিভীষিকা। হতভম্ব হয়ে চেয়ে রইলেন বাদশা ওই চাঁদের কলঙ্কের দিকে। হিমশুভ্রতায় এমন দাগ পড়েছে তা তার গত ছিল না। নিজের মাঝে অদ্ভুত এক অনুভূতি অনুভব করলেন, ঠিক বিষাদ নাকি ঘৃণার জানা নেই। নাবিলকে খতম করেছি, তাই পিতার অন্তর জ্বলছে। ক্রোধে উন্মত্ত হায়রাতে রূপান্তরিত হয়েছে সে।
বজ্রধ্বনি বিপরীতে হতবিহ্বল চাহনি। আমাকে হঠাতে মরিয়া হয়েছেন, উন্মাদ বনে গিয়েছেন পুত্র শোকে। আসমান, আমি এক পা এগুলো আসমান। উপস্থিত সকলেই হতবাক হয়ে চেয়ে রয়েছে দৃশ্যপটে, বরফের মতন স্থির প্রত্যেক অবয়ব শীতলতার মুহূর্তের জন্য দূরীভূত হলো। হিমালয়ের আধার খচিত গহ্বরে ফুটো চলচলে প্রবাহ, নয়ন সমুদ্রের মাঝে জোয়ার উঠল। উর্মিমালার ভাগরুদ্ধ দৃষ্টিপাত করে রইলেন বাদশা। আমাকে কোনোদিনও এভাবে ভালোবাসেন না কেন মাস্টার? নিজেকে ধরে রাখতে পারলেন না বাদশা। তার কঞ্চ কুহুরে আঘাত হেনেছে এই প্রশ্ন ভীষণভাবে। ধপাস করে সোফায় বসলেন, ক্রমশ অশ্রুপূর্ণ হাওয়া নয়ন মেলে বাক্যহীন স্তব্ধ চেয়ে রইলেন। আরো এক পা এগুলো তার মৃত্যুদূত উপচে পড়া অস্থিরতার দৃষ্টি। আপনি কেন আমার বাবা নন? আপনি কেন আমার মাস্টার? উত্তর কি পাবো আমি আর কোনোদিনও? উত্তর নেই, উত্তর হয় না, উত্তর বিলীন, উত্তর নিহিত। 8 বছরের শিশুটির হাঁটুর পেছনের অংশ রক্তাক্ত রক্তিম প্রবাহ গড়িয়ে গড়িয়ে নামছে নিচে। উভয় পায়ের পাতা চারিপাশ সৃষ্টি করেছে অশরীর ধারার পুকুর। তার মাঝে চান চান শিরদাঁড়ায় দণ্ডায়মান শিশুটি উন্মুক্ত উড়ুতে পড়ছে একের পর এক চাবুকের আঘাত। দৃষ্টি ঠিকরে আসতে চাইছে অশ্রু, দাঁত ঝোঁচ কামড়ে আটকে রেখেছে তা। এতটাই জোর প্রয়োগ করতে হচ্ছে যে অধরের কোনো জমাট বেঁধেছে রক্তবিন্দু, তবুও নিটল থাকা প্রয়োজন তার। মুষ্টিবদ্ধ করে রেখেছে উভয় হাত। ঠিক এমন মুহূর্তে নজর এলো মানুষটিকে। পাথর কুঠিন্য খচিত দৃষ্টি, থমথমে মুখ, অভিজাত দেহ, আবৃত মূল্যবান পরিচ্ছেদে দুজন কালো পোশাকধারী বডিগার্ডের অনুসরণে সামনে এসে থমকে দাঁড়ালেন বাদশা কায়সার। নির্বিকার দৃষ্টিপাত ঘটালেন বিপরীত প্রান্তে দণ্ডায়মান শিশু আসমানের পানে। নিজের সন্তানকে রক্তাক্ত দেখলে কোনো পিতা স্থির থাকতে পারে? পারে তো বাদশা কায়সার পারেন। যন্ত্রণা গ্রহণ করতে শেখো। এই বেদনা তোমার শক্তি, এই অন্তর্রাগ্নি তোমার শিক্ষা। তার বক্তব্য সন্তানের উদ্দেশ্যে। আসমান নিজেকে স্থির রাখতে পারল না। তার অশ্রু উপচে পড়ল, তিতির করে কাঁপতে থাকা অধরে ফিসফিস করে উচ্চারণ করল, বাবা। 1 সপ্তাহ ধরেও ফিগার ফিটনেস আয়ত্ত করতে পারেনি, প্রতিবার অজুহাত, তাই এই শাস্তি। প্রশিক্ষকের বক্তব্য বাদশার দৃষ্টিতে সামান্যতম পরিবর্তন ঘটল না। এগিয়ে এলেন, হাত বাড়ালেন কিছুটা হতচকিত হয়ে। প্রশিক্ষক নিজে চাবুকটি তুলে দিলেন কাছে, কায়সারের অধিপতির হাতে দিলেন। বাদশা কঠোর কণ্ঠে আদেশ করলেন, স্টিভ। এক মুহূর্ত নিজেকে শ্রবণ ইন্দ্রিয় বিশ্বাস হলো না আসমানের, কিন্তু পরক্ষণেই অজানা শক্তির জোরে পরিধানের হাতাবিহীন টি শার্টটিও তুলে উন্মুক্ত করলো ঊর্ধ্বাঙ্গ। শিশু দেহই শুভ্র ত্বকে উদ্ভাসিত হলো এক মায়াবী অবয়ব। ওই শুভ্রতার পিছে অতর্কিতে আশ্রে পড়ল চাবুকরূপী ঘূর্ণিঝড়। একের পর এক অশ্রু গড়াতে থাকলো মৃদু ফুপানি এবং থরথর করে কম্পিত হতে থাকা রক্তাক্ত অঙ্গ। দিন দিন দুর্বল হয়ে যাচ্ছ, তোমাকে অলসতা দেখাতে করে তুলছি না। একটা সময় হাঁটু ভেঙে আসলো, ধপ করে উবু হয়ে 4 হাত পায়ের মাঝে বসে পড়ল আসমান। তবু থামলেন না বাদশা। কোনো কারণে তিনি ক্রোধান্বিত হয়ে আছেন, যার সবটুকু আগ্রাসন উপচে দিচ্ছেন আপন হাতিয়ারে। প্রশিক্ষক এগোলেন, থামতে বাধ্য করলেন বাদশাকে। আর নয়, আগামীকাল প্র্যাকটিস করতে পারবে না তাহলে। ক্ষান্ত দিলেন বাদশা। নিজের স্যুটের কলার ঠিকঠাক করলেন, পকেট থেকে 1035 মূল্যের রুমালটি বের করে কপালের জমা কয়েক ফোঁটা ঘাম মুছে নেন। অতঃপর সামনে এগোলেন। উবু হয়ে প্রকম্পিত হতে থাকা শিশুটি বর্তমানে সম্পূর্ণ স্থির বসে আছে, অশ্রুমাখা নয়নে। বাদশা হাঁটু ভাঁজ করে তার মুখোমুখি হলেন, একটি হাত বাড়িয়ে স্পর্শ করলেন কোমল কপাল। ঠিক মতো চর্চা করবে তো এরপর থেকে? সম্মতি জানালো আসমান নিঃশব্দে। বৃদ্ধাঙ্গুলি তার অশ্রুধারা মুছে বাচ্চা পিটপিট করলেন। গুড। আর আরেকটা কথা। মাথা তুলে দৃষ্টিতে দৃষ্টি মেলালো শিশু আসমান। পিতার অনুভূতি শূন্য নয়নে তার কোমলমতি বুকে শিহরণ খেলে গেল। বাবা নয়, কলমি মাস্টার। এই এক বাক্য শিশু অন্তর গুড়িয়ে গেল। আবেগশ্রু বিদায় নিল এক লহমায়। এক অপার শীতলতা আচ্ছাদিত হলো
কৃষ্ণগহ্বর। সন্তুষ্ট হলেন বাদশাহ, উঠে দাঁড়ালেন। মনে থাকবে? জি মাস্টার। এক পলক কৃতদাসের ভগ্ন অবয়বে দৃষ্টি ফেলে উচোখ খুললেন বাদশাহ কায়সার। বডিগার্ডদের অনুসরণে বেরিয়ে গেলেন কক্ষ থেকে। পেছনে ফেলে গেলেন এক বিধ্বস্ত শিশুকে। এই শিশুর কোমল হৃদয়ে পরবর্তীতে পরিণত হয়েছিল পাথরে। মানুষ থেকে রূপান্তরিত হয়েছিল সে মেশিনে। 13 বছর বয়সে এই মেশিন জীবনের প্রথম জীবন নাশ ঘটিয়েছিল প্রভুর নির্দেশে। অতঃপর জন্ম নিয়েছিল কেবি গ্রুপের এ যাবৎকালের সব থেকে বিধ্বংসী হাতিয়ার কিলিং মেশিন আসমান। আজ এই মেশিনের মুখোমুখি দাঁড়িয়ে সেই সুদূর অতীত বড্ড স্মরণে আসছে বাদশার। ঠিক ওই দিনটির ন্যায় চলচলে আবেদন নিয়ে তার সম্মুখে দণ্ডায়মান প্রাপ্তবয়স্ক আসমান, যার প্রশ্নটি একই রয়ে গিয়েছে। বাবা ডাকার অধিকার কেন হরণ করা হয়েছে তার কাছ থেকে? উত্তর কি এর? সকলে বাকরুদ্ধ হয়ে চেয়ে রয়েছে। কেবি অধিপতির নির্দেশ ব্যতীত কিছু করা উচিত হবে না। দৃশ্যটির অদ্ভুত বিষাদের জালে আবদ্ধ হয়ে গেছে প্রত্যেকটি মানব অন্তর। রক্তস্নাত দানব আসমান এগুলো এক পদক্ষেপে চাইল পিতার প্রজ্বলিত দৃষ্টিতে। নাবিল রাফা ওদের কত আদর করতেন আপনি। কোলে বসিয়ে খাইয়ে দিতেন নিজের ছেলেকে। আমি জিমে পুশ আপ করতে করতে জানালা দিয়ে চেয়ে দেখতাম। আমাকে একটু আদর করলে কি খুব ক্ষতি হয়ে যেত মাস্টার? প্রত্যেকটি প্রশ্ন আজ জবাবহীন হয়ে তীক্ষ্ণ আঘাত আনছে বাদশার বুকে। মৃত্যুর পর মুহূর্তে মানুষ নিজের জীবন সারা জীবনে সংগঠিত কর্ম অনুধাবন করেন, অতঃপর অনুশোচনা। বাদশার বর্তমানে তাই হচ্ছে কি? অনুশোচনা। এই সন্তানকে স্নেহ থেকে বঞ্চিত করার আফসোস। যেদিন চোখের সামনে ওরা আবার সবকিছু লুটে নিল, আমাকে নিঃস্ব করে অমানিসায় ঠেলে দিল, সেদিনও আমি আপনার দিকে একটুখানি আশা নিয়ে চেয়েছিলাম মাস্টার। ভেবেছিলাম এবার হয়তো মাস্টার আমায় বুঝবে, আমায় আগলে নেবে। কিন্তু কি হলো? আপনি নাবিল কায়সারকে বেছে নিলেন মাস্টার। আসমানের অশ্রু কপল গড়িয়ে তার বক্ষ সিক্ত করে তুলেছে ক্রমশ। অশ্রু রক্ত আজ মিলেমিশে একাকার, অবরুদ্ধ সকলে এই মেশিনের অনুভূতির বহিঃপ্রকাশে। আসমান কায়সার হয়ে জন্ম নেওয়াটাই কি আমার অপরাধ ছিল মাস্টার? শাট আপ, ডোন্ট কল মি মাস্টার। হায় রে ভাগ্যের পরিহাস! সে হাসছে কুচি কুচি। কি দারুণ জীবন খেলা খেলছে সে, যে মাস্টার শব্দটি হাতিয়ারের মস্তিষ্কে গেঁথে দিয়েছিল কেবি অধিপতি। আজ সেই শব্দটি শুনতেই তার কষ্ট হচ্ছে, যন্ত্রণা অনুভূত হচ্ছে প্রচন্ড। দূরে দণ্ডায়মান আসমানে নীরব ইশারায় গার্ড এগুলো সহসায় অস্ত্র উঁচু করে, কিন্তু এক লহমায় তড়িৎ গতিতে একজনের ঘাড় ধরে মেঝেতে আশ্রে ফেলল নিহাত। অপরজন তাকে নিশানা করতে গেলে ভনভন করে ছুটে আসে একটি ধাতব দণ্ডের ঝটকায় ছিটকে গেল তার পিস্তল। ঝট করে ফিরে তাকে সে আবিষ্কার করলো সুদর্শনাকে। পরনে খয়েরি শার্টের হাতা গুটিয়ে প্রস্তুত চারুলতা। উভয় হাতেই দুইটি লম্বাটে ধাতব দণ্ড, যা মূলত তাদের অত্যাচার করার উদ্দেশ্যেই সংরক্ষিত ছিল। সকলের অবরুদ্ধতার সুযোগ নিয়ে নিহাত তাকে এবং বেলালকে উন্মুক্ত করেছে। ক্ষণিক আগে বসে থাকেনি চারুলতা, বাগড়ে নিয়েছে সামনে যা পেয়েছে তাই। নাইস সে পেতনি। নিয়াদের হাসির ঝলকে চারু একটি নিঃশ্বাস ফেলে চোখ উল্টে এগোল। মারমুখী ভঙ্গিতে তার লাস্যময়ী নজর করা মৃদু হেসে গার্ডের উদ্দেশ্যে চেয়ে ঘোলা চুলে ঢেউ খেলিয়ে চারু ঘোষণা করল, ডোন্ট আন্ডার এস্টিমেট কারাটে ব্ল্যাক বেল্ট হোল্ডার হিয়ার। ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে থাকলো গার্ড। এই রমণীকে আঘাত করবে কি করে? তার দিকে তাকিয়েই তো সম্মোহিত হয়ে পড়েছে সবাই। সুযোগ ভালো মতো গ্রহণ করলো চারুলতা। বিড়ালের মতন প্রতিক্রিয়ায় লাফিয়ে উঠল, ঘাড়ে ধারালো নখ এবং দণ্ডে গ্রীবা আবদ্ধ করে ছিটকে গার্ডকে ফেললো মেঝেতে। এগুলো আরো 3 জন, কিন্তু মধ্যিখানে ঝাল হয়ে দাঁড়ালো নিহাত। নিজের পিস্তল থেকে গুলি ছুঁড়ে নিশানা ভেদ করলো বরাবর। দুজন লুচিয়ে পড়লো, অপরজন ছুটলো চারুলতার উদ্দেশ্যে। একটি দণ্ড পাকড়াও করে ক্ষিপ্র গতিতে ঘুরে তার পা বরাবর সজের আঘাতে মেঝেতে ফেলে চড়ে বসলো চারু। মুঠো পাকিয়ে এক খুশিতে রক্তপাত ঘটালো গার্ডের গালে। তা দেখে নিজের গাল চেপে ধরে
না ধ্বনি তুলল নিহাদ। আউচ! তার দিকে বিরক্তিমান দৃষ্টি ফেলে চারুলতা উঠে গেলেই তার কোমর টেনে মেঝেতে ফেলা হলো পেছন থেকে। এর বেশি অবশ্য কিছুই সম্ভব হলো না। নিহাদের শক্তিশালী লাথিতে গাড্ডা গোট্টা শরীর উড়ে গিয়ে পড়ল দূরে। ফাল ফাল করে তাকে চারুলতা জিজ্ঞেস করল, 10 প্যাকেট প্রোটিন পাউডার গুলে খেয়েছো নাকি? এসব হচ্ছে ডিমের শক্তি। নিজের বাইসেপ দেখে হাসল নিহাদ। খুব ভাব নিচ্ছে। বিরস মুখে চারুলতা উঠল। ইস, ভাব কত! একটা ছোট্ট থ্যাংক ইউ বললেও তো হয়। অবশ্য কাকে কি বলছি, চুন্নিদের কাছ থেকে থ্যাংক ইউ না, ঘাড় বটকানো আশা করা উচিত। চারুলতার জোর চাপে নিহাদের পা চেপে ধরল মেঝেতে। যন্ত্রণায় কুকড়ে গেল তার চেহারা। শাক চুন্নি নির্লজ্জ চলহস্তি। চারুলতার ঘাড় চেপে ধরল নিহাদ। ভরকে গেল সে এক ঝটকায় নিচে নামলো। চারুলতা ভাবলো এই বুঝি নিহাদের কিলটা খেলো পিঠের উপর, কিন্তু না, পেছনে গুলি তাক করা। লোকটাকে 2টি বুলেট ধরাশায়ী করে চারুলতাকে ছাড়লো সে। ঠিক ওই মুহূর্তে নিহাদের পেছনে উপস্থিত হওয়া গার্ডকে হাতের একটি দণ্ড দিয়ে মাথা বরাবর জোর আঘাত হেনে মাটিতে শোয়ালো চারুলতা। হাঁপাতে হাঁপাতে উভয়ে তাকালো একে অপরের দিকে। হাসি লেগে রয়েছে উভয় অধরে, কিন্তু শব্দ বেরোলো। ডাইনি। পাঠা। তখনই দরজার মুখে দৃশ্যমান হলো মেশিন বাহিনী। অ্যাসলট রাইফেল নিয়ে ভেতরে প্রবেশ করলো সকলে যুদ্ধে অংশগ্রহণের উদ্দেশ্যে। তাদের জন্য নির্ধারিত মেশিন তারা শেষ করেছে। নিহাদ ফিরল পেছনে। তার পিঠে পিঠে ঠেকলো চারুলতা। একজনের হাতে উত্তোলিত পিস্তল, অপরজনের হাতে লম্বাতে একটি দণ্ড। ঠোঁট জুড়ে তীর্যক হাসি। প্রস্তুত তারা সমাপ্তির রচনায়। আপন আপন প্রতিশোধ বাসনা অন্তর ছুড়ে। লেটস ধুম মাচালে। উইথ প্লেসার। মুহূর্তের মাঝে নতুন এক কুরুক্ষেত্রের রচনা হলো কেবি গ্রুপের মূল ভবনের বেসমেন্টে। ধীরে ধীরে বাদশাহ কায়সারের দিকে এগিয়ে যেতে থাকলো আসমান। আশেপাশের কর্মকাণ্ডে তার যথারীতি কোনো মনোযোগ নেই। নিহাদের প্রচুর দৃঢ় বিশ্বাস রয়েছে ব্যাপারটি সে সামলে নেবে। বর্তমানে তার সমস্ত মনোযোগ কেন্দ্রভূত মনির ব্যাপারে। পিছিয়ে যেতে যেতে ধপ করে সোফায় বসে পড়লেন বাদশাহ কায়সার। উন্মুক্ত দৃষ্টিতে চেয়ে থাকলে নয়ন জুড়ে তার আক্ষেপ ছুকলো আসমান। উত্তোলিত হলো তার হাত। 2 আঙুলের বন্ধনীতে ঝুলছে লম্বাটে নলযুক্ত রিভলভার। ভয় পাচ্ছেন মাস্টার? দৃশ্যমান ভাবে কম্পিত হলো বাদশাহ কায়সারের সমস্ত শরীর। ক্ষিপ্র গতিতে তার চিবুক চেপে ধরল আসমান। ঝুঁকে ধারালো দৃষ্টি মেলল তার কলঙ্ক উদ্ভাসিত চেহারায়। ফুটল তীব্র এক আক্রোশ, তাতে দাঁত চেপে আসমান শুধালেন, আমার মায়ের অ্যাক্সিডেন্ট কি আদৌ কোনো দুর্ঘটনা ছিল মাস্টার, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? হৃদস্পন্দন থমকে গেল মনিবের সম্পূর্ণ। ধোঁয়াশার চেয়ে রইলেন, যাতে চঞ্চল অশ্রু কোনো শব্দ নির্গমন করা সম্ভব তার পক্ষে ছিলই না। এই ছিল তাহলে ভাগ্যের তার করুণ পরিণতি। নিজের সন্তানের হাতে মৃত্যু দয়া পাবে না তিনি, তার যোগ্য নন তিনি। আসমানের নয়ন জুড়ে যে নীরব অনুভূতির বহিঃপ্রকাশ করেছে, তার উপর থেকে দৃষ্টি ফেরাতে পারছেন না বাচ্চা। সম্মোহিতের ন্যায় নিজের ধ্বংস সৃষ্টির উদ্দেশ্যে চেয়ে শুধুমাত্র একটি বাক্য উচ্চারণ করলেন, আমাকে ক্ষমা করে দিও। কুচিত হলো মেশিনের অধর পরিহাসের হাসিতে। ওই হাসির মাঝেও যেন এক প্রকার মাধুর্য রয়েছে। অজান্তেই হাত বাড়ান বাদশা, ছুঁয়ে দিলেন অধরের দুপাশের কলঙ্কের দাগ। সামান্য কাঁপল আসমান, তথাপি সরিয়ে দিল না তার শুভ্রতায় ঘেরা বিকৃত শিশুসুলভ চেহারার মাঝে। যে বাদশা ডুবে গেলেন আপন চিন্তায়। যদি তিনি ভিন্ন হতেন, যদি আসমানকে হাতিয়ার হিসেবে ব্যবহারের বদলে সন্তানের মর্যাদা দিতেন, তবে বর্তমানটা কেমন হতো? তার সন্তান হিসেবে বেড়ে উঠত আসমান, প্রতিষ্ঠিত হতো সমাজে। কেবি গ্রুপের অন্যতম ভিত্তি হয়ে দাঁড়াতো বাদশাহ কায়সারের পাশে। ধূর্ত এবং দক্ষ কোম্পানি প্রধান হিসেবে পরিচিতি লাভ করত আসমান কায়সার। তাকে টেক্কা দেওয়ার ক্ষমতা থাকতো কার? নতজানু হতো সকলে ওই কঠোরতার সামনে। সুখের একটি জীবন হতো, সংসার গড়ত
তার অসুস্থ মস্তিষ্কের সন্তানগুলোর মতন বেপরোয়া হতো না কখনোই। পিতার সামনে দাঁড়াতো তার ঢাল হয়ে। পুত্র, বউ এবং নাতি নাতনিদের মাঝে একটি সুখকর জীবন লাভ করতেন বাদশা। থাকতো না কোনো দুশ্চিন্তা, কোনো গ্লানি, কোনো আফসোস, শুধুমাত্র পারিবারিক সুখ এবং সন্তানদের মুখে হাসি যথেষ্ট। এই যথেষ্টটুকু লাভ উত্তাল সমুদ্রের মাঝে এক দানা শুকনো খটখটে ভালো গুজে পাওয়ার মতো অসম্ভব। এক সম্ভাবনাময় আসমান কায়সারকে বাদশা নিজ হাতে রূপান্তর করেছে মানবীয় দানব কিলিং মেশিনে আসমান। আফসোস, এই আফসোস ব্রহ্মাণ্ডের সমাপ্তি পর্যন্ত মিটবার নয়। জাগতিক ক্ষমতার লোভে অন্ধ হয়ে সর্বহারা হয়েছেন বাদশা। তিনি লুণ্ঠিত এক সত্তা, যার জীবন অতিবাহিত হয়েছে শুধুমাত্র সম্পদ এবং ক্ষমতার পেছনে ছুটে। কালো সম্পদের পাহাড় গড়তে, প্রভাব বিস্তার করতে নিজের অংশকে পালিত কুকুরের মতন ব্যবহারও তিনি কুণ্ঠাবোধ করেনি। সৃষ্টিকর্তা যথাযথ পরিণতি লিখেছেন তার ভাগ্যে। আপন হাতে সৃষ্টি প্রলয়ের হতে ধ্বংস। আসমানের গাল থেকে হাত সরিয়ে তার রিভলভার সম্বলিত হাতটা নিজের কপালে ঠেকালেন বাদশা। অশ্রু বেয়ে তার দাড়ি ভিজিয়ে তোল। বক্ষের সুটেও দাগ পড়েছে সিক্ত তার। জর্ণকণ্ঠে উচ্চারণ করলেন অধিপতি, কিলমি, তোমার হাতে হোক আমার পাপের বিনাশ। একটি দীর্ঘশ্বাস নির্গত হলো আসমানের অধর হতে। ধীরে ধীরে ট্রিগারে চাপলো আঙুল। অব্যক্ত প্রজ্বলিত দৃষ্টি তখনও আপতিত বাদশার নয়নে। হাজার হোক জন্মদাতা আপনি, যন্ত্রণা দিতে পারি না। বৈশিষ্ট্যের বিরুদ্ধাচরণ করেও তাই সহজ মৃত্যু দান করব, অত্যন্ত সহজ মৃত্যু। ঢোক গেলেন বাদশাহ প্রস্তুত স্বরূপ। একটি অন্তিম ইচ্ছা পূরণ করবে? প্রশ্নবোধক ভঙ্গিতে উঁচু হলো আসমানের প্রচরা। আমাকে একবার বাবা বলে ডাকবে, শুধু একবার। এক মুহূর্ত নির্বিকারতা, পরক্ষণে উদ্ভাসিত হলো অধৈর্যের বিস্তৃতে হাসে দেয়। অসম্ভব চমৎকার ওই হাসি, যা কলরলের বাদশার বক্ষ এক উষ্ণ আবেশে পরিপূর্ণ হলো। এইটুকুই তার পাওনার চাইতো অধিক কিছু। আসমান হাসতে হাসতে জবাব দিল, না মাস্টার। মৃত্যুদূতকে যেন সামনেই দণ্ডায়মান দেখতে পাচ্ছেন বাদশা। বুঝে নিলেন চোখের পাতা। ওই মাস্টার শব্দটি তার এই পার্থিব জীবনে শোনা অন্তিম শব্দ। তার কর্মফল অতঃপর থপ। মৃদু এক ধ্বনি কপাল ফুরে বেরিয়ে গেল ধাতব বুলেট। বেরিয়ে এলো রক্ত মিশ্রিত মগজ। খানিকটা ছিটকে উঠলো চারিপাশে। বাদশা কায়সারের নিথর শরীর একটি ঝটকা খেয়ে হেলে পড়ল পেছনে। জীবনের জন্য স্থবির হয়ে গেল তার কুলুষিত অস্তিত্ব। সমাপ্তি, এক অভিশপ্ত অধ্যায়ের অন্তিম মুহূর্ত। দৃশ্যটির দিকে তাকিয়ে থাকলো আসমান এক দৃষ্টে। নমিত হলো তার অস্ত্র মনিবের রক্তভৃত্যের অঙ্গ জোড়ে। ইচ্ছে হলো এই গদর্জতাকে ঘষে নিঃশেষ করে দিতে, কিন্তু তার পূর্বেই অদ্ভুত আবেশ জড়িয়ে গেল শরীর জুড়ে। দমকে দমকে কাঁপতে থাকলো মধুর সমাপ্তি। তার সঙ্গে এ কিসের অনুভূতি? আনন্দ, দুঃখ, বিষাদ, হার, পরাজয়, নাকি আফসোসের? ছাড় করতে পারলেন না আসমান। তীব্রতা অনুভব করলো, শুধু অনুভূতির তীব্রতা। ধপ করে ফ্লোরে হাঁটু ভেঙে বসে পড়লো। হাতের অস্ত্র লুণ্ঠিত হলো মেঝেতে। উভয় বাহু মেঝেতে ছেকে উবু হয়ে ছুকলো। বক্ষের গভীরতম অস্ত্র অংশ হতে নিগ্রত হলো এক অমানবিক হুঙ্কার। এক লম্বা থমকে গেল জগৎ। নিহাত চারতা মেশিন বাহিনী জিত হাসিল করেছে তারা। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিপাশে প্রাণহীন শরীরসমূহ, তবু স্থির তারা। সামান্যতম নড়চড়ে অবকাশ নেই। প্রত্যেকের দৃষ্টি আবদ্ধ ওই নিষ্ঠুর দৃশ্যপটে, যেখানে পরাজিত সৈনিকের ভঙ্গিতে হাহাকার লিপ্ত, ভাগ্যের ফাঁদে বন্দী হওয়া এক অভিশপ্ত সত্তা। নয়ন ফেরানো তাই। ওই আর্তনাদের নিগুড়তে কাঁপন খেলিয়ে দেয় অন্তর থেকে অন্তরে। ঝাপসা হয়ে দৃষ্টি অজান্তে নির্গত অশ্রু নির্গমন, এক করুণ বিষাদ সাক্ষী। কাঁদছে আসমান, নিজেকে হুজাহার করে কাঁদছে। পরও নেই কোনো কিছুর। চাঁদের যন্ত্রণা আজ বাদ ভেঙেছে, উন্মুক্ত করেছে অনুভূতির কারাগার। কাঁপছে তার সর্বাঙ্গ, টলছে হিমালয়, ভস্মীভূত হয়েছে বরফের দেয়াল, হিম হতে উপচে পড়েছে বাড়িধারা। জোয়ার তুলেছে অনুভূতির সীমা ভাসিয়ে।
ধীরে ধীরে এগিয়ে গেল একটি সত্তা, সকলের ভরসা তার অভিমুখে। আসমানের পাশে এসে থমকালেন বিলাল রেহমান। আস্তে করে বসলেন মেঝেতে, চিৎকার করে ক্রন্দনরত সন্তানের পিছে ঝাঁকালেন এক ফর্সার হাত, আবেগ জড়ানো কঞ্চে পিপির করলেন। বেবি ডোন্ট ক্রাই, আমি আছি, এই যে আমি তোমার পাশে। মুখ তুলো আসমান, কাঁদতে কাঁদতে থাকালো প্রীতিশীল বিশ্বাসের পর্বতের মাঝে। হাসার প্রচেষ্টা করলেন বাচ্চা, ঝুঁকে কপালে স্নেহ আঁকলেন, নিজের উষ্ণতায় আবৃত করতে চাইলেন অমানিসাকে। কেঁদো না মাই বয়, ইউ ডিড ওয়েল, সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু। বাবা, ডেকে উঠে নিজের কপাল বিলাল রেহমানের উরুতে ছোঁয়ালো আসমান। শক্তভাবে তাকে মুড়িয়ে নিলেন বিলাল নিজ মাঝে, যেন জাগতিক সকল হুমকি থেকে আড়াল করে নিলেন। দৃশ্যটি অবলোকনে হার মানল নিহাদের অশ্রু, অজান্তেই পাশে দাঁড়ানো চারুর কাঁধে মাথা গুজল। শক্তিশালী পুরুষ সে, অশ্রু নির্গমন দেখতে দিতে চায় না। তাকে হতবাক করে দিয়ে চারুলতাও নিজের অশ্রুমাখা হাসির সঙ্গে হাত বুলিয়ে দিল তার মাথায়। সান্ত্বনা স্বরূপ একটি নিঃশ্বাস ত্যাগ করলো নিহাদ। পরিতৃপ্তি অবশেষে সমাপ্তি। দিবাকর নিজের রশ্মি ধরিত্রীর বুকে ছড়িয়ে ঘোষণা করছে এক নব দিনের সূচনা, নতুন আবহ, নতুন সময় এবং এক নব অধ্যায়। শীতের নভেম্বরের পঞ্চম দিনটি নগরবাসীকে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী করল। ধ্বংসের মাঝেও এক পশলা প্রশান্তির আবহ যেন ছড়ালো চারিপাশে। দাউ দাউ করে আগুন জ্বলছে। কেবি সাম্রাজ্য গ্রাউন্ড ফ্লোরে সূত্রপাত ঘটা অগ্নির আচমকা বিস্তরণ ঘটেছে সমস্ত কোম্পানি বিল্ডিং জুড়ে। অভিজাত এলাকার আশেপাশের মানুষজন ফিরে ফিরে দেখছে ধ্বংসস্তূপ। কিছুতেই বুঝতে সক্ষম হচ্ছেন না আদতে কি ঘটেছে। অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেয়া হয়েছে। খুব দ্রুত জরুরি সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অদূরে প্রচণ্ড শব্দে সতর্কতা বাণী ঘোষণা করে বিপদ সংকেত প্রদানকারী আলার্ম বেজে চলেছে। কেবি কোম্পানির মূল ভবনের রুফটপে উঠে এলো রেহমান পরিবার এবং মেশিন বাহিনী। ইচ্ছে উদ্বিগ্ন চারুলতা বেষ্টনীর মাঝেও নিজের পিতার বাহু আঁকড়ে ধরে রেখেছে সে। কেবি বিল্ডিং থেকে বেরোনোর সকল পথ বন্ধ। নিচের 3 তলা পর্যন্ত ছড়িয়েছে আগুন। চতুর্থ এলিভেটর ব্যবহার করে তারা পৌঁছেছে এখানে। রুফটপে রয়েছে বিস্তৃত হেলিপ্যাড, যার উপর থেকে সামনের নগরীকে দেখায়। পিপিলিকার ন্যায় শীতের হিম বায়ু প্রবাহ অনুভব করতে করতে চারুলতা বিলালকে শুধালো। ড্যাড, আমরা যাব কিভাবে? নো টেনশন বেবি, আমি আছি তো। হাসি মুখে জানালেন বেলাল। ঠিক তখনই অদূর থেকে জানা মেলে উঠতে থাকা এক পাখির মতন দেখা মেল ছোট্ট বস্তুর। অতি দ্রুত অগ্রসর হয়ে নিকটে পৌঁছেছে আকাশযান। একটি হেলিকপ্টার চারিপাশে বায়ুর ঘূর্ণিপাত এবং ইঞ্জিনের প্রগাঢ় গঞ্জন তুলো সেটে ল্যান্ড করলো হেলিপ্যাডে। কপ্টারের ধাতব কালো বর্ণের শরীর জুড়ে অঙ্কিত ইংরেজি আর অক্ষরটি দরজা খুলে ভেতরে থেকে একজন মধ্যবয়স্ক লোক স্যালুট ছুঁকে জানালো। স্যার, গেট ইন প্লিজ, এই বিল্ডিং খুব বেশিক্ষণ টিকবে না। সম্মতি জানিয়ে সন্তানদের উদ্দেশ্যে ফিরলেন বিলাল। চারুলতাকে তুলে দিলেন ভেতরে। সবার প্রথমে ফিরলেন আসমানের আশায়। পুনরায় পাথর রূপ ধারণ করে আসমান পাশে নিহাদের দিকে চেয়ে বলল, তুমি যাও, আমি বাকিদের নিয়ে আসছি। না না, তুমি আগে যাও আসমান ভাই, আমি আছি ওদের সাথে। আরেকটা কপ্টার আসছে, চিন্তা নেই। তোমায় ফেলে আমি যাব না। উফ, তোমার যত দরদ এখনই দেখানো দরকার। ধুর, ওঠো তো, নাহলে কোলে তুলে জোর করে তুলবো। আসমানকে প্রতিবাদের সুযোগ না দিয়ে ছেলে কপ্টারের কাছে নিয়ে গেল নিহাদ। বিলাল রেহমান উঠে হাত বাড়লেন, সেটা ধরে ভেতরে উঠতে এক প্রকার বাধ্যই হলো আসমান। তবুও ঘুরে তাকালো নিহাদের উদ্দেশ্যে, হাত নাড়লো ছেলেটি হাসি মুখে। পেছনে তার গোটা বাহিনী স্যালুট চুকলো নীরবে। যুদ্ধ জয়ের পর মুহূর্তে কমান্ডোগুলোকে দেয়া লাল সালামের ন্যায় না চাইতেও দৃশ্যটি অবলোকন করে পরিপূর্ণ অনুভব করলো আসমান।
বায়ুকর্ণী তোলে হেলিকপ্টার চালু হলো, উত্তোলিত হলো সুবৃস্ত গগনে। নিচের রাস্তায় ফায়ার সার্ভিসের গাড়ি নজরে পড়েছে, তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী, কয়েক সারি জিপ, আশেপাশে কিছু কিছু উৎসুক জনতা। দৃষ্টি রেমান গ্রুপের হেলিকপ্টার জুড়ে। জানলা দিয়ে তাকিয়ে থাকলো আসমান, যতক্ষণ না দ্বিতীয় কপ্টারটি নিহাত এবং তার গোটা বাহিনীকে সুরক্ষিত করলো। তারপর অনুসরণ করলো তাদের। আকাশগঙ্গা বেয়ে যখন দুটো হেলিকপ্টার অদূরে মিলিয়ে যাচ্ছে, তখন ঘন ঘন বিস্ফোরণে কম্পিত হচ্ছে চারপাশ। কেবি বিল্ডিং হেলে পড়েছে, পুরো দস্তর কর্মযোগ্য ধ্বংসযজ্ঞ চলেছে সমগ্র অঞ্চল ঘিরে। দূর থেকে কেবি সাম্রাজ্যের ভয়াল পতনের দৃশ্য নয়ন ভরে উপভোগ করলো আসমান। অভ্যন্তরে অনুভূত হলো তার এক ঝাঁক শূন্যতা। সিটি ইউফোরিয়ার নিজস্ব হ্যালিপ্যাড রয়েছে, যার দৌড় পৌঁছাতে বেগ পেতে হলো না। মার্বেল ভবনের পেন্ট হাউসে ঢুকেই কারোর সঙ্গে কোনো প্রকার বাক্য বিনিময় না করে আসমান নিজের ঘরে চলে গেল। আধ ঘন্টা বাদে বেরিয়ে এলেও পোশাক বদলেছে, রক্তাক্ত অবয়বের পরবর্তীতে মানবিক ঠেকছে তাকে। বেলাল রেমান সকলের জন্য কফি তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু আসমানকে কোথাও বেরোতে দেখে তিনি জিজ্ঞেস করলেন, এই সময় কোথায় যাচ্ছ? অনেক ধকল গিয়েছে, বিশ্রাম নাও। গোরস্থানে যাচ্ছি, আমুর কবরের কাছে। থমকালেন বেলাল। একটি শক্ত ঢোক গলদাকরণ করলেন, যদিও উত্তর জানেন তথাপি জিজ্ঞেস করলেন, কেন? শান্তির খোঁজে। এইটুকুই। পেন্ট হাউসের দরজা খুলে বাইরে আড়াল হয়ে গেল আসমান। তার চলে যাওয়ার পথে তাকে একটি দীর্ঘশ্বাস পেলেন বিলাল। গাড়ির চাবি পর্যন্ত নিয়ে যায়নি। কি পরিকল্পনা তার? যদিও প্রদর্শন করছে না, কিন্তু তিনি উপলব্ধি করতে পারছেন যে ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছে ছেলেটি। সে কি আদৌ একটু প্রশান্তি পাবে? যেন পায়। খোদার কাছে চোখ বুজে অনবরত তাই প্রার্থনাই করে গেলেন বিলাল। গথুলি লগ্ন, স্নিগ্ধ জীবতে স্নাত ধরিত্রীর বুকে হিমেল বায়ুর প্রবাহ, থিতির করে কাঁপতে থাকা বৃক্ষলতা। এর মাঝে নির্জন সড়ক বেয়ে হেঁটে চলা রোজা। তার মস্তিষ্ক পরিপূর্ণ চিন্তায়। আজ সকাল থেকে মোটামুটি উত্তাল গোটা দেশ। কেবি ইন্ডাস্ট্রিজের মূল ভবনে অগ্নি দুর্ঘটনা নিয়ে উন্মত্ত মিডিয়া। যদিও এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে বর্তমানে শুধুমাত্র ধ্বংসস্তূপ মাত্র দণ্ডায়মান। আনুমানিক ক্ষতি 500 কোটি টাকার উপরেও ধরা হয়েছে প্রাথমিকভাবে। এত বড় টাকা কেবি গ্রুপ সামাল দিতে পারবে কিনা, এই নিয়ে জল্পনা কল্পনা জারি রয়েছে। কেবি অধিপতি বাদশা কায়সার কিংবা কায়সার পরিবারের অন্য কোনো সদস্য সম্পর্কে কোনো তথ্য এখনো সামনে আসেনি। আর সারাদিন ক্যাফেতে কাজ করতে করতে এইসব খবরই ডুবেছিল রোজা। ফলো করে যা প্রচারিত হচ্ছে এবং এই মুহূর্তের ঠিক বিপরীত প্রান্তে যে দৃশ্যপট রয়েছে তার সম্পর্কে রোজা অবহিত। কেবি গ্রুপের এই পতনের মূল কারিগর কে তা তার সমস্ত অন্তরাত্মা জানে। প্রশান্তি অনুভূত হচ্ছে, আবার এক অজানা আতঙ্ক। ঠিক আছে তো তার আসমান, সবকিছুর ইতি কি আদৌ ঘটেছে কেবি গ্রুপের পতনের মাধ্যমে? দুশ্চিন্তার দোলাচল তাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছে। অচিরেই খুব ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে পুরুষটির পাশে থাকার, কিন্তু উপায় নেই। সকল বন্ধন যে তাদের ছিন্ন, কিন্তু আর কতটুকুই বা করতে পারে সে? সারাদিনের কর্মব্যস্ততা সেরে নিরে ফেরার তারা রোজার। প্রশান্তির জন্য নয়, বিশ্রামের উদ্দেশ্যে। স্থানটিকে নিরবলা কি শ্রেয়? নিরে ফেরে মানুষ পরিতৃপ্তির আশায়। রোজা ফিরেছে অস্বস্তি গোজার প্রেরণায়। নীর বলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তুটি যে তার নিকট নেই, একটি পরিবার। ভাবনায় দুনিয়ায় নিজেকে হারিয়ে ফেলেছিল রোজা, কিন্তু হাঁটতে হাঁটতে আনমনি নয়ন তুলে সামনে তাকিয়ে তার হৃদস্পন্দন থমকে গেল। অতর্কিতে থমকে পড়ল পথ যুগল। প্রসারিত দৃষ্টি মেলে চাইল সামনে। হাওয়ার পালের মাঝারে হাত 10 দূরে দণ্ডায়মান শীতলতার মূর্ত প্রতীক। সর্বাঙ্গ আবৃত কালো বর্ণের পরিচ্ছেদে মুখের মাস্কটি বিলীন হয়েছে। গোধূলির আভা প্রতিফলিত হয়ে স্পষ্ট রূপে ফুটে উঠেছে বিভীষিকা, কলঙ্কের চিহ্ন ভাসমান অঙ্গ জুড়ে। তবু ভ্রুক্ষেপ নেই বায়ু প্রবাহে। এলোমেলো হয়ে আসা চুলে সে তাকিয়ে রয়েছে সামনের এক দৃষ্টে। বুকের ভেতর এক নিগূঢ় টান অনুভব করল রোজা। ওই কৃষ্ণ গহ্বর জুড়ে চলচল করছে অশ্রুরেখা। নিজেকে বিশ্বাস করে উঠতে পারল না। তার কি দৃষ্টি ভ্রম হচ্ছে?
এই প্রথম পাথরে মানবিক অনুভূতি লক্ষ্য করে রোজার হৃদমাঝারে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় উঠল। আসমান কাঁদছে, চিন্তায় অতি প্রাকৃতিক কিছু কল্পনা করছে না তো রোজা? আসমান তাও ক্রন্দনরত, হেউ কি সম্ভব? অশ্রু গড়িয়ে নামতে দিচ্ছে না আসমান, তবে যে কোনো মুহূর্তে বাঁধ ভাঙবে জোয়ারে। নাকের অংশখানে কুঞ্চিত হয়ে রয়েছে আবেগ নিয়ন্ত্রণের প্রচেষ্টায়। নিতর অবয়বে সে চেয়ে আছে রোজার দিকে, যেন কিছু বলতে চায়, কিন্তু পারছে না নিজের অনুভূতিহীনতার দুর্বোধ্য দেয়াল ভেদ করে সামনে এগোতে। অনুভূতির ঢেউ জলোচ্ছ্বাস হয়ে আসছে পড়ল রোজার অন্তরের ভালো চড়ে। অতি প্রিয় মানুষটির অশ্রুরেখা তার নয়নকেও সংক্রমিত করছে মরম বেদনায়। জলজলে দৃষ্টিতে পায়ে এগিয়ে গেল, দূরত্ব ঘুচিয়ে মুখোমুখি হলো দ্বিধান্বিত হিমালয়ের। প্রাণভরে অবলোকন করলো বহুদিন বাদে দেখা তার মুখায়ব। চাঁদের কলঙ্ক তাকে এর সৌন্দর্য উপলব্ধি হতে বিরত রাখলো না। বুকের ভেতর যে টান অনুভূত হচ্ছে তা উপেক্ষা করা দেয়। কি হয়েছে? আবেগে শ্রিয়মান কণ্ঠের প্রশ্নে নৈশব্দ বজায় রাখলো আসমান। চেয়ে থাকলো রোজার নয়ন পানে, যেন একটুখানি প্রশান্তি খুঁজছে। এক মুহূর্ত সময় লাগলো সবকিছু উপলব্ধিতে। কেবি গ্রুপের পতন, আসমানের যাত্রার ইতি এবং বর্তমানে তার এমন আবেগে জড়ানো উপস্থিতি পাথরকেও উন্মাতাল করে ছেড়েছে এই বাস্তবতার ভার। দ্বিতীয়বার প্রশ্ন উত্থাপন করল না রোজা। হ্যান্ডব্যাগটি কাঁধে টেনে দুবাহু মেলে ধরল, নীরব আমন্ত্রণ জানালো প্রলয়কে নিজের নিরুদ্বেগ আলিঙ্গনে। একটু জড়িয়ে ধরি। এক মুহূর্ত চেয়ে থাকলো আসমান, কেমন যেন চিনচিন তরঙ্গ খেলে গেল তার বুকে। পরক্ষণেই সকল দ্বিধার জাল ছিন্ন করে এগিয়ে গেল, নিজেকে বিলিয়ে দিল উষ্ণতার বাহু জোরে। আবেগাস্ত্র তার চপচপ করে গাল বেয়ে গড়িয়ে নামতে থাকলো ক্রমাগত আরো শক্তভাবে। রোজাকে আঁকড়ে ধরে কাঁধে মুখ গুজল সে। অভ্যন্তরের আগ্নেয়গিরি যেন তার হঠাৎ হিমবাহের স্রোতধারা প্রশমিত হয়ে উঠতে শুরু করেছে। আসমানের বলিষ্ঠ অবয়ব নিজের মাঝে সুরক্ষিত করে নিয়ে তার মাথার চুলে আঙ্গুল বুলিয়ে দিতে থাকলো রোজা। অনুভব করতে পারলো তার কাঁধ সিক্ত হচ্ছে। বাড়ি ধারায় মৃদু ক্রন্দন ধ্বনির উদ্গীরণ ভাবছে কর্ণকুহরে। নিজের অশ্রুপাত ঘটালো অজান্তেই। কপল ভিজিয়ে নেমে গেল তার নিচে শীতল বাতাস। উভয় অস্তিত্বকে মুড়িয়ে নিল আবেগের চাদরে। গোধূলি বেলার আপন মাধুর্যের প্রতিফলন ঘটাতে মিশ্রিত অবয়বে একটি মাত্র আলিঙ্গন, প্রগাঢ় অনুভূতি, নিঃশব্দ বিনিময়, যেন সকল বিষাদ যন্ত্রণা বেদনাকে ধুয়ে মুছে পরিবদল করলো নিরেট ভরসায়। সব ঠিক হয়ে যাবে আসমান, আমার অস্তিত্ব তোমার প্রয়োজনে। হৃদমাঝারে এক গভীর আবেশের প্রলেপ মাখলো এহেন বিশ্বাস বাণী। নিজের অজান্তে এতটা গভীরতার রোজা মাঝে নিজেকে বিলীন করলো আসমান, যে শুধুমাত্র এই রমণীর প্রশান্তিময় উপস্থিতি ব্যতীত সকল বিশদ স্মৃতি ক্ষণিকের জন্য বিদায় নিল তার স্মৃতির পাতা থেকে। নিজের উষ্ণতা বিলিয়ে গেল রোজা। আসমানের মাথা থেকে পিঠ ভাসিয়ে চলল আদরের প্রবাহ। কেঁদো না চাঁদ। গোধূলি লগ্নে নিরে ফেরা বক পাখির দল কলকাকলিতে পরিপূর্ণতা দান করলো এই চিত্রিত দৃশ্যের অঙ্কন পথে।